আর্যর বালিশের নিচে ফোনটা ভাইব্রেট হয়েই চলেছে। ভাইব্রেশনের শব্দ গিয়ে পৌঁছেছে অমৃতার কানে। অমৃতা ফোনটা ধরার জন্য এগিয়ে আসতেই আর্য আড়মোড়া ভেঙে বালিশের ওপর উপুর হয়ে শুয়ে পড়ল। ইচ্ছে করেই এমনভাবে শুলো যাতে বালিশের নিচে চাপা পড়া মোবাইলটা অমৃতা বের করতে না পারে। হিয়ার ঘুম ভেঙে যাবে বলে অমৃতার মোবাইলটা বালিশের নিচ থেকে বার করল না। ভাবল ঘুম থেকে উঠলে না হয় যে ফোন করেছে তাকে কল ব্যাক করে নেওয়া যাবে। অমৃতার পরের দিন সিরিয়াস অপারেশন রয়েছে। বানি পিসির অপারেশনটা খুবই ক্রিটিক্যাল। তার জন্য অমৃতার এখন একটা সাউন্ড স্লিপ দরকার। অমৃতা বিছানায় গা এলিয়ে দিল। একটু পরেই গভীর ঘুমে ডুবে গেল। আর্য যখন বুঝতে পারল অমৃতা ঘুমিয়ে পড়েছে তখন তাকে জড়িয়ে ধরে সেও গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। হিয়া খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। হিয়া এটা ভেবেই চিন্তায় পড়ে গিয়েছিল যে হিয়াকে যদি আর্য ভেবে ওর বাবা পড়াতে বসে তাহলে হিয়া কি করে ভুলভাল উত্তর দেবে। হিয়া পড়াশোনায় অত্যন্ত ভালো, নিজের ক্লাসের মধ্যে সে সেরা তো বটেই, এমনকি নিজের থেকে 2 ক্লাস উঁচু বাচ্চাদের অঙ্ক সে সলভ করে দিতে পারে। এই কথাটা জানাতেই সে আর্যকে ফোন করেছিল, কিন্তু ফোন পেল না। কি করবে ভাবছে এমন সময় ঘরে ঢুকল রাহুল রায়চৌধুরী। তারপর আর্যর পড়ার ডেস্ক থেকে একটা জেনারেল নলেজের বই নিয়ে বিছানায় এসে বসল। রাহুলকে সামনাসামনি দেখে হিয়ার ভয় অনেকটা কমে গেল। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে রাহুল জিজ্ঞাসা করল, বলো দেখি আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি কে? না ভেবেচিন্তে হিয়া উত্তর দিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাহুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। আর্য যে নর্মাল নয় এই কথা কোনোদিনও সে বিশ্বাস করেনি। আজ চটজলদি আর্য এমন সঠিক উত্তর দেওয়ায় সে বলল, ওয়েল ডান আর্য। আর্য নামটা শুনেই হিয়া সচেতন হয়। সে তো হিয়া নয়, সে এখন আর্য। সুতরাং সব উত্তর ঠিক দেওয়া চলবে না, তা না হলে বাবার সন্দেহ হতে পারে। রাহুল প্রশ্ন করল, আচ্ছা এবার বলো তো জাতির জনক কাকে বলা হয়? উত্তরটা হিয়ার ঠোঁটের আগায় আছে, কিন্তু সেটা তো বলা যাবে না। সে ভাবতে লাগলো কি ভুল উত্তর দেওয়া যায়। তার নজর পড়ল ডেস্কের সামনে রাখা একটা ক্রিকেট ব্যাটের দিকে। সে চট করে বলল, সচিন তেন্ডুলকার। রাহুলের মুখ ম্লান হয়ে গেল। বইতে মহাত্মা গান্ধীর ছবি দেখিয়ে রাহুল বলল, না আর্য সোনা, আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী। এটা তুমি কি করে ভুল বলতে পারো বলো তো? হিয়া একটু লজ্জা পেয়ে আঙুল কামড়ে বলল, সরি ড্যাড, আর এরকম ভুল হবে না। রাহুল একটু চমকালো। আর্যর এইরকম হাবভাব যেন কেমন মেয়েলি ঠেকল ওর চোখে। মনে পড়ে গেল ডাক্তারের কথা। ডাক্তার বলেছিলেন মাতৃহীন বাচ্চাদের মধ্যে অনেক সময় অনেক মানসিক সমস্যা দেখা যায়। হয়তো মিসেস ডিসুজার টর্চারের ফলে আর্যের মধ্যেও এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। তোমার কোনো ভয় নেই বাবা, আর কখনো মিসেস ডিসুজা এখানে আসবে না, আই প্রমিস। খুব শিগগিরই তোমাকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করে দেব। সেখানে তুমি তোমার মতোই ভালো ভালো বন্ধু পাবে। তুমি খুব ভালো থাকবে দেখো। ড্যাডি, তুমি আমার সঙ্গে থাকলে আমি খুব ভালো থাকব। বাবা, তুমি আমি মা সবাই একসাথে থাকলে কত ভালো হতো, তাই না? রাহুল বিব্রত বোধ করে। আর্য আবার সেই একই কথা বলছে। রাহুল হিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। হিয়াকে শুইয়ে দিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে রাহুল। হঠাৎ মনে পড়ে অমৃতা তাকে নিজে সাবধান করেছিল এই টিউশন টিচারের ব্যাপারে। বলেছিল ছেলের ওপর টিউশন টিচার টর্চার করছে। আচ্ছা, অমৃতা কি করে জানলেন যে মিসেস ডিসুজা টর্চার করতেন? তবে কি আর্য কোনোভাবে অমৃতার সঙ্গে যোগাযোগ করে? কিন্তু কখন, কিভাবে? জোর গলায় হাঁক দিল, সাম্য এদিকে শোন। এক হাতে মোবাইল, অন্য হাতে পপকর্নের প্যাকেট নিয়ে সাম্য হাজির হলো। আমাদের সামনের সুইটের যে ভদ্রমহিলা অমৃতা, তার সঙ্গে আর্য কি দেখা করে কথা বলে? সে একটু শান্ত ভঙ্গিতে বলল, দাদা ভাই তুই অযথা চিন্তা করছিস। এই আর্যকে এই ঘরের থেকে বেরো, যে ওনার সঙ্গে গিয়ে কথা বলবে। আর ওই ভদ্রমহিলাও তো কোনোদিন আমাদের সুইটে আসেনি, তাহলে আর্যর সঙ্গে ওনার যোগাযোগটা কি করে হবে বলতো? যোগাযোগ যদি নাই থাকে তাহলে আর্যর পার্সোনাল ব্যাপারগুলো ওই মহিলা জানতে পারছে কি করে, তাও আবার এত ডিটেলসে? বাড়ির মধ্যে থেকে তুই যা জানিস না, আমি যা জানি না, ওই ভদ্রমহিলা সেই সবই জানে। আমাকে বোঝা, হাউ ইজ ইট পসিবল? দেখ সাম্য, আই এম শিওর ওদের মধ্যে কোনো না কোনো একটা যোগাযোগ আছে। আচ্ছা, এমন হতে পারে কি যে ওরা ফোনে কথা বলে?
পা টিপে টিপে বিছানার পাশে রাখা ফোনের কাছে যায়। ফোনের রিসিভার তুলে রিডায়াল টিপতেই রাহুলের আর কোনো সন্দেহ থাকে না। ফোনের মাধ্যমেই আর্য কারো না কারোর সাথে কথা বলে। ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। রাহুল বেরিয়ে এসে সাম্যকে বলে, আমার সন্দেহই ঠিক, ফোনের মাধ্যমে ওরা যোগাযোগ করছে। দাদা ভাই, একটা কথা বলবো, রাগ করবি না বল? ভ্রু কুঁচকে সাম্যর দিকে তাকায় রাহুল। দাদা ভাই, আর্য তো কারো সাথে মিশতো না, কথা বলতো না, কেমন যেন সবসময় বিষণ্ণ হয়ে থাকতো। ওই ভদ্রমহিলার সঙ্গে মেশার ফলে যদি আর্যর মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আসে, তাহলে সেটা মন্দ কি? কেন তুই সেটা নিয়ে এত ভাবছিস বলতো? একটা জিনিস ভেবে দেখ, তুই পৃথিবীর সব সুখ ওকে এনে দিলেও ওর জীবনে মায়ের অভাবটা তো তুই পূরণ করতে পারবি না বল? ও যদি কারো মধ্যে নিজের মায়ের ছায়া দেখে সুখে থাকে, তাহলে তুই কেন এত ভাবছিস? সাম্যর শেষ কথাগুলো বুকের কোন জায়গায় গিয়ে বেঁধে রাহুল তা কাউকে বলে বোঝাতে পারবে না। রাহুল আর কথা বাড়ায় না, বিষণ্ণ মনে ধীর পায়ে নিজের বেডরুমের দিকে চলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে হিয়া সবার আগে আর্যকে ফোন করে। সরি হিয়া, আমি কালকে তোমার ফোন রিসিভ করতে পারিনি, মা সামনে ছিল। সে আমি ঠিকই বুঝতে পেরেছি, তবে আমি তোমাকে একটা দারুণ খবর দেব বলে ফোনটা করেছি। কি খবর? তোমার ওই টিউশন টিচারকে আমি সারা জীবনের জন্য বিদায় করে দিয়েছি, আর ও তোমার উপর টর্চার করতে পারবে না। শুধু তাই নয়, খুব শিগগিরই তুমি একটা ভালো স্কুলেও ভর্তি হবে। সত্যি? আর্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তুমি সত্যি বলছো? তুমি মজা করছো না তো? এই সাত সকালে কে মজা করে শুনি? তারপরে সে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই দরজায় শব্দ হতে চট করে সে রিসিভারটা ক্রেডেলে নামিয়ে রাখল। ঘরের পোশাকে রুমে ঢুকলো রাহুল। রাহুলকে দেখেই এক গাল হেসে হিয়া বলল, গুড মর্নিং ড্যাডি। আজকে তোমাকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে ড্যাডি। বলল, তুমিও তো ভীষণ হ্যান্ডসাম। খিক করে হেসে হিয়া বলল, আমি হ্যান্ডসাম নই ড্যাড, আমি তো বিউটিফুল। ইউ নো ড্যাডি, আমি বড় হয়ে কি হব? ফিল্মের হিরোইন। আর্যর কথা শুনে রাহুলের যেন মাথা ঘুরে গেল। রাহুল কি বলবে ভেবে পায় না। কোনো মতে বলে, ব্রেকফাস্ট খেতে চলো সোনা। হ্যাঁ, খিদে তো পেয়েছে, কিন্তু ড্যাডি তুমি পিছন ঘোরো। রাহুল উঠে দাঁড়িয়ে পিছন ঘুরতেই হিয়া লাফিয়ে রাহুলের কাঁধে উঠে পড়ে। তারপর আদুরে আবদারের গলায় বলে, ড্যাডি আমাকে ডাইনিং টেবিল অবধি নিয়ে চলো প্লিজ। রাহুল কাঁধে চড়িয়ে হিয়াকে ডাইনিং টেবিলে নিয়ে আসে। হিয়া সাম্যকে দেখে বলে, গুড মর্নিং কাকাই। আর্যকে এরকম প্রাণোচ্ছল কেউ কখনো দেখেনি। রাহুলের কাঁধে চড়া হিয়াকে দেখে সাম্য হাঁ করে তাকিয়েই থাকে। হিয়া রাহুলের কাঁধ থেকে টুপ করে একটা ডাইনিং চেয়ারে নেমে বসে পড়ে। ইস, কি বাজে ব্রেকফাস্ট, আমি এসব খাবো না। আমার জন্য চকলেট মিল্ক, চিজ স্যান্ডউইচ আর ডোনাট নিয়ে এসো। ডোনাটের ওপরে কিন্তু ভালো করে চকলেট সস দেবে, আমার খুব ফেভারিট। রাহুল আশ্চর্য হয়ে তাকিয়েছিল হিয়ার মুখের দিকে। হোটেলের কর্মচারী যারা ব্রেকফাস্ট সাজিয়ে দিতে এসেছিল, তারা পর্যন্ত হাঁ হয়ে গিয়েছিল এই পাল্টে যাওয়া আর্যকে দেখে। রাহুল কিছুই বুঝতে পারে না কি হয়েছে, আর্য কেন এরকম বিহেভ করছে, কি হয়েছে ওর।